জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলার বিচার কাজ চলছে। সকালে এই মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয়। এর আগে পঞ্চম দিনে আসামিদের বিরুদ্ধে ৩ জন সাক্ষ্য দেন। এদের মধ্যে 2 জন জুলাই শহীদের পরিবারের সদস্য, এছাড়া একজন প্রত্যক্ষদর্শী। সাক্ষীরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের চৌধুরী মামুন সহ অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার দাবি করেন। অক্টোবরের মধ্যেই সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এই মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি আবদুল্লাহ আল মামুন। এছাড়াও চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় আজ সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের 4র্থ দিনের শুনানি চলছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে মঙ্গলবার 3য় দিনের শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, 21 আগস্টের ঘটনায় শপথ ছাড়াই এক মামলার সাক্ষীকে অন্য মামলায় নেওয়া হয়েছে। এতে বিচারের নিয়মের স্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। তাদের দাবি, প্রকৃত আসামির বিচার না চেয়ে তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিলেন শেখ হাসিনা। এছাড়া টিএফআই সেলে মুফতি হান্নান সহ 12 জনকে 410 দিন আটকে রেখে সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল, তা গ্রহণযোগ্য নয় বলেও দাবি করেন আইনজীবীরা। এই ঘটনায় বিচারিক আদালতে একসঙ্গে 2টি মামলার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এর আগে গত 17 ও 31 জুলাই 2 দিন শুনানি হয়। আদালত পাড়ার আরও খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, 21 আগস্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি সেটা এখন কোন পর্যায়ে রয়েছে জানতে চাই। আর ট্রাইব্যুনালে হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ, ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ শুনানির কি খবর আছে? আমি 21শে আগস্টের মামলা একটু বলে নিচ্ছি যে এই মামলাটি যেহেতু হাইকোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাবর সহ 49 জন যে আসামি সবাইকে খালাস দিয়েছিল, তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে আপিলে আজকে সকাল 9:30টায় 4র্থ দিনের মতো শুনানিতে আসামি পক্ষের যে আইনজীবী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস.এম. শাহজাহান, তিনি শুনানি শুরু করেছেন এবং প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু তিনি শুনানি করছেন। যদিও 11টার পরে বিরতি চলবে। আমরা যতটুকু জানতে পেরেছি বা শুনানিতে দেখেছি যে ওই মামলার একজন অন্যতম আসামি ছিলেন মুফতি হান্নান। মুফতি হান্নানের যে জবানবন্দি কীভাবে জোর করে নেওয়া হয়েছে, 2 দফায় নেওয়া হয়েছে এবং কীভাবে স্বীকারোক্তি আদায় করা হয়েছে এসব আসামিদের বিরুদ্ধে, সেই বিষয়ে কিন্তু তিনি নানা যুক্তিতর্ক তুলে ধরছেন। এবং যেহেতু 11টার পরে একটু বিরতি থাকবে, এরপর আবার শুরু হবে এবং বেলা 1:30টা পর্যন্ত চলবে। যদিও আসামি পক্ষের অন্যান্য যে আইনজীবী শিশির মনির এবং ব্যারিস্টার কায়সার কামাল সহ অন্যান্য আইনজীবীরা রয়েছে, এর পাশাপাশি রাষ্ট্রপক্ষের যে আইনজীবী গতকালকে দীর্ঘ শুনানি করছেন, তিনিও আদালতে হাজির রয়েছেন, তিনিও আদালতে হাজির। আর এর পাশাপাশি আমরা ট্রাইব্যুনালের বিষয়টি বলি। ট্রাইব্যুনালে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের মতো কিন্তু সাক্ষ্য গ্রহণ চলবে। জুলাই গণঅভ্যুত্থানের যে মামলাটি, সেই মামলার যে একজন আসামি যিনি এখন রাজসাক্ষী, তাকে 9টার পরেই কিন্তু ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং ট্রাইব্যুনালে হয়তো 11টার পরেই কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আমরা প্রসিকিউশনের থেকে জানতে পেরেছি আজকে এই মামলায় 4 জন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। 4 জনের কথা আমরা শুনতে পেরেছি। তার মধ্যে 2 জন চিকিৎসক রয়েছেন, একজন নার্স রয়েছেন এবং 5 আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয়, ওই দিন চানখারপুলে যে 6 জন শহীদ হয়, তার মধ্যে একজন অন্যতম শহীদ জুনাইদ, সেই জুনাইদের মা, সেও আজকে এই মামলাতে সাক্ষী দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি আজকে চানখারপুলের মামলাটিও কিন্তু এখানে সাক্ষ্য গ্রহণ হবে এবং এই মামলার যে 4 জন আসামি গ্রেপ্তার রয়েছেন, পরিদর্শক আরশাদ ও 3 কনস্টেবল সুজন, ইমন এবং নাসির, তাদেরকেও ট্রাইব্যুনালে নিয়ে আসা এবং হাজতখানে রাখা হয়েছে। এই চানখারপুরের মামলায় আজকে 2 জন সাক্ষী দেওয়ার কথা রয়েছে। যেহেতু একটি মামলায় 2টি মামলার সাক্ষী, একটি আদালতে 2টি মামলার সাক্ষ্য গ্রহণ হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে শেখ হাসিনার মামলাটি সাক্ষ্য গ্রহণ আগে হবে। ইতিমধ্যে কিন্তু প্রসিকিউশনের আইনজীবী, রাষ্ট্রপক্ষ নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী সবাই ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অদিতি, এখন পর্যন্ত আমার কাছে এই 21শে আগস্টের গ্রেনেড মামলার সাক্ষ্য গ্রহণের বিষয়টি বা এই যে শেখ হাসিনা মামলার সাক্ষ্য গ্রহণের সর্বশেষ তথ্য, এই হচ্ছে তথ্য এবং পরবর্তী সংবাদে আমরা বাকি তথ্য যেগুলো পাই সেগুলো জানিয়ে দিতে পারবো। অদিতি, আপনি আছেন আদালত পাড়ায় এবং নিশ্চয়ই সেখানকার আপডেটগুলো আপনার মাধ্যমে আমরা পরবর্তীতেও জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। আজকের দিনের গুরুত্বপূর্ণ মামলাগুলোর প্রসঙ্গে জানিয়ে দিচ্ছিলেন তিনি।
ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বিকেল 5টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবেন। এর আগে মঙ্গলবার শেষ দিনের মতো ফর্ম বিক্রি করা হয়। সেদিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 93 জন। এবছর ডাকসুর 28টি পদের বিপরীতে মোট 658 জন মনোনয়নপত্র কিনেছেন। অন্যদিকে হল সংসদ নির্বাচনের জন্য 18টি হলে বিক্রি হয়েছে 1427টি মনোনয়নপত্র। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। আর গণতান্ত্রিক শিক্ষার্থীদের ঐক্যের ভিত্তিতে প্রতিরোধ পর্ষদ নামে ডাকসু নির্বাচনী প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। তবে এখনও চূড়ান্ত হয়নি ছাত্রদলের প্যানেল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, জাকসুর চূড়ান্ত ভোটার তালিকায় বহিষ্কৃত, ছাত্রত্ব বাতিল ও মৃত শিক্ষার্থীরা রয়েছে। এতে স্পষ্ট হচ্ছে অনেকটাই তড়িঘড়ি করে এই ভোটার তালিকা করা হয়েছে। তবে প্রশাসনের দাবি, কিছুটা ত্রুটি থাকলেও তা দ্রুত সংশোধন করা যাবে। রাইয়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র ছিলেন আবু নূর। চলতি বছরের 30 মে ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাকসুর চূড়ান্ত ভোটার তালিকায় এই শিক্ষার্থীর নাম রয়েছে। 24 জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার দায়ে নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীকে বহিষ্কার করে প্রশাসন। জাকসুর চূড়ান্ত ভোটার তালিকায় বহিষ্কৃত অন্তত 4 শিক্ষার্থীর নাম রয়েছে। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের 21 নম্বর হল ভোটার তালিকায় চিরতরে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা রিজওয়ান রাশেদ এবং তামিম হোসেন। আমার বন্ধু গত 30 মে মারা গেছে, তার নামও ভোটার লিস্টের তালিকায় আমরা দেখতে পেয়েছি। ফার্স্ট ইয়ারে যারা ছিল ভর্তি ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ড্রপ আউট হয়ে গেছে বিভিন্ন কারণে। এরকম 2-3 জনের অসঙ্গতিপূর্ণ আমরা নাম দেখতে পেরেছি। ভোটার তালিকায় নানা অসঙ্গতির বিষয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। ভোটার তালিকার যে অসঙ্গতিগুলো, ছবি না থাকার ফলে এই অসঙ্গতিগুলো আরও বড় ধরনের প্রবলেমের সংকট তৈরি করবে আসলে ভোটের সামনে, ভোটের ময়দানে। প্রশাসন উদাসীনতার পরিচয় দিয়েছে, যার ফলশ্রুতিতে এখানে মৃত ছাত্র যে ছিল এবং যে আমাদের জুলাই হামলায় জড়িত, যে অপরাধে জড়িত ব্যক্তিরাও সেখানে তারা ভোটার তালিকায় রয়েছে। এ নিয়ে নির্বাচন কমিশনের সদস্য সচিব জানান, 28 আগস্ট পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের সুযোগ রয়েছে। যদি কোনো শিক্ষার্থী ভোটার তালিকা থেকে বাদ পড়ে থাকেন, তাহলে নির্বাচন কমিশনকে যথাযথ প্রক্রিয়ায় জানালে সেটা তারা সংশোধন করবেন। একই সাথে বহিষ্কৃতরা যদি তালিকায় থেকে থাকে, তাদেরকেও বাদ দেয়া হবে। যারা বহিষ্কৃত হয়েছে সেটা রয়ে গিয়েছে, সেটাকে আমরা ইতিমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে সেই নামগুলোকে ভুলবশত যে নামটা অন্তর্ভুক্ত হয়েছে সেটাকে রিমুভ করার জন্য। তালিকা অনুযায়ী 21টি আবাসিক হলে মোট ভোটার 11,919 জন। এর মধ্যে ছাত্র ভোটার 6,102 আর ছাত্রী ভোটার 5,817 জন। আব্দুল আল মামুন, 71। এবারে জানবো ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার খবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক, যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফরহাদ, আজকে ফর্ম জমা দেওয়ার শেষ দিন, তো কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? আজ কোনো সংগঠন প্যানেল ঘোষণা করবে কিনা সে বিষয়ে কোনো তথ্য থাকলেও জানাবেন। ফর্ম জমা দেওয়ার আজকে শেষ দিন। এর আগে একদিন বাড়ানো হয়েছিল, একদিন বাড়ানোর ফলে আজ শেষ দিন। এই শেষ দিনে আমরা গত 8 দিনে দেখতে পেয়েছি যে 658টি ফর্মের মধ্যে নিয়েছেন এবং 106টি মতো ফর্ম জমা দিয়েছেন। অর্থাৎ বলা যায় যে 5 ভাগের 1 ভাগ ফর্ম মাত্র এখন পর্যন্ত জমা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আরও বাকি আছে কিন্তু আরও 4 ভাগ। এই 4 ভাগ ফর্ম আজকে জমা দেবে। এই যে পেছনে এর আগে রুমের ভেতরে ছিলেন চিফ রিটার্নিং অফিসার সহ সবাই, তারা এখন বাইরে চলে এসেছেন, যেহেতু চাপ হওয়ার সম্ভাবনা বেশি, যার কারণে তারা বাইরে এসেছেন। ইতিমধ্যে বেশ কিছু ফর্ম জমা দিয়েছেন যারা নিয়েছেন, বিভিন্ন সংস্থা থেকে এসেছেন, স্বতন্ত্র প্যানেল থেকে যারা নির্বাচন করছেন তারাও এসেছেন, যারা একেবারেই স্বতন্ত্র, যাদের কোনো প্যানেল নেই তারাও এসেছেন।
আর দুপুর 12টার দিকে ছাত্রদল বহুকাঙ্ক্ষিত তাদের যে প্যানেল ঘোষণা করার কথা রয়েছে অপরাজেয় বাংলার সামনে, এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের প্যানেল ঘোষণা করা বাকি আছে এখনো। এছাড়া মোটামুটি সবারই প্যানেল ঘোষণা করা হয়ে গেছে। বোঝা যাচ্ছে যে মোটামুটি 8টি প্যানেল হতে পারে, 8টি প্যানেলের মধ্যে লড়াইটি হতে পারে 9 সেপ্টেম্বরের জন্য। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, হলের যে সকল 18টি হলে যারা মনোনয়ন ফরম নিয়েছেন, জমা দেবেন বা জমা দেওয়া এখনো বাকি আছে, মোট 1400-ও বেশি ফরম কিন্তু নিয়েছেন। 39,000 ভোটারের বিপরীতে 2000 প্রার্থী এখানে নির্বাচন করবেন, আর কেন্দ্র থেকে নির্বাচন করবেন 658 জন যারা ফরম নিয়েছেন। এর মধ্যে যাচাই বাছাই হবে, ফরম আজকে জমা দেবেন, এরপর যাচাই বাছাই প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ 25 আগস্ট। এরপর থেকে মূল প্রচারণা শুরু হবে, 9 তারিখে নির্বাচন হবে। নির্বাচনের পর আসলে জানা যাবে আগামী 1 বছরের জন্য এই ছাত্রদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 39,000 ভোটারের জন্য কারা হতে যাচ্ছেন তাদের নেতা, কারা তাদের কণ্ঠ প্রশাসনের কাছে এবং সরকারের কাছে তুলে ধরতে পারবেন। অপেক্ষা করতে হবে 9 তারিখ পর্যন্ত। আর আজ অপেক্ষা করতে হবে বিকেল 5টা পর্যন্ত জানতে আসলে কতগুলো ফরম জমা হয়েছে আর কারা কারা ফরম জমা দিয়ে বৈধতা পেতে যাচ্ছেন। অদিতি, ধন্যবাদ ফরহাদ। ফর্ম জমা দেওয়ার খবরাখবর আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। আপডেটগুলো দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী ফরহাদ ইবনে মালিক যুক্ত ছিলেন এতক্ষণ। ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাসে আমরণ অনশন ভেঙেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা 3 দিন ধরে এই অনশন করছিলেন তারা। বেরবির উপাচার্য বলেন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 30 অক্টোবরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আশ্বাস পাওয়ার পর এই অনশন ভেঙেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে চলা আন্দোলনের পর প্রশাসনের এই আশ্বাস তাদের স্বস্তি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নিশ্চিত করেছে নির্ধারিত সময়ে নির্বাচন হবে। বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এবার কৃষি, বৃক্ষরোপণ ও খনি সহ 13টি উপখাতে 24 লক্ষাধিক কর্মী নেয়ার পরিকল্পনা রয়েছে দেশটির। এই বিপুল নিয়োগের মাধ্যমে দেশটির শ্রমবাজারে বাংলাদেশের জন্য ফের বড় সম্ভাবনার দ্বার খুলবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। একদিকে নতুন কর্মী নিয়োগের ঘোষণা, অন্যদিকে বিদেশি কর্মীর নির্ভরতা কমিয়ে স্থানীয়দের সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মালয়েশিয়ার বর্তমান সরকার। দেশের বেকারত্ব কমানোর পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই এমন সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসান ইসমাইল। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, 15 থেকে কমিয়ে 10% আনতে চান বিদেশি কর্মী নির্ভরতা। নতুন এ পরিকল্পনায় 24,67,756 জন কর্মী মালয়েশিয়া প্রবেশের জন্য মন্ত্রিপরিষদের প্রাথমিক অনুমোদন পেয়েছে, যেখানে প্রধান খাত হিসেবে গুরুত্ব পেয়েছে কৃষি, বৃক্ষরোপণ এবং খনি। তবে আরও 13টি উপখাতেও কর্মী আনার অনুমোদন মিলেছে। নির্মাণ, সেবা, নিরাপত্তা কর্মী নিয়োগ, রেস্টুরেন্ট, লন্ড্রি, কার্গো এবং পরিচ্ছন্নতা কর্মী হিসেবেও কাজের উদ্দেশ্যে আসতে পারবেন মালয়েশিয়া। তবে কর্মী নিয়োগে পুরাতন পদ্ধতিতে আনা হয়েছে বেশ কিছু সংস্কার। গেলবারের FWCMS এর পরিবর্তে এবার যুক্ত হয়েছে FWTC বা ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি ও যৌথ কমিটি, যাদের কর্মী নিয়োগের অধিকতর যাচাই বাছাইয়ের দায়বদ্ধতা থাকবে। আর কর্মী নিয়োগের আবেদনের সুযোগ যে কোনো এজেন্ট এবং নিয়োগকর্তা নয়, বরং খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। তবে 2023 সালের পর অনুমোদন দেয়া এই কোটায় কত কর্মী আসতে পারবেন, কি প্রক্রিয়ায় আসবেন, খরচই বা কতজন কর্মী কোন দেশ থেকে আসবেন, এসব নিয়ে এখনও দেশটির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। গাইবান্ধার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত 1490 মিটার দীর্ঘ তিস্তা সেতুর নাম পরিবর্তন হচ্ছে। ভাসানী সেতু নামে উদ্বোধন হবে আজ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করবেন। দুপুর 12টায় উদ্বোধন অনুষ্ঠান শুরু হবার কথা রয়েছে। স্থানীয়রা বলছেন, এই সেতুর মাধ্যমে গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি উত্তরাঞ্চলের জীবনযাত্রা ও অর্থনীতিতে আসবে নতুন সম্ভাবনা। উদ্বোধনের আগেই সেতুটি দেখতে ভিড় করছে মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শামীম আল শাম্য। শাম্য, সেতু উদ্বোধনের কি খবর আছে আপনার কাছে? উপদেষ্টা কখন সেখানে এসে পৌঁছাবেন? নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন?
আজকে এই সেতুটি উদ্বোধন নিয়ে এলাকায় কিন্তু একটি আনন্দঘন পরিবেশ, মানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এলাকায়। শুধু নয়, দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে এই সেতুটি দেখার জন্য এবং উদ্বোধন করার জন্য, এই উদ্বোধনটি দেখার জন্য। আপনি যে কথাটি বলছেন নিরাপত্তা, এখানে যথেষ্ট নিরাপত্তা রয়েছে এবং উদ্বোধন আর কয়েক মিনিটের ব্যবধানে কিন্তু আসলে উদ্বোধন হবে। গাইবান্ধা কুড়িগ্রাম বাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই তিস্তার উপরে তিস্তা সেতুর উদ্বোধন আর কয়েক মিনিটের ব্যাপার মাত্র দূরত্ব আছে। আমরা যতটুকু খবর পেয়েছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি সুন্দরগঞ্জে এসে পৌঁছেছেন। তিনি এসে প্রথমে এই সেতুটি উদ্বোধন করবেন, এরপরে এর কিছু দূরেই কয়েকশো গজ দূরেই চৌরাস্তায় তিনি মত বিনিময় সভা করবেন। যে এই সেতুটি এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, এই সেতুটিতে যে আপনি জানেন যে তিস্তা একটি কিন্তু উত্তাল নদী এবং যখন শুষ্ক মৌসুমে থাকে তখন মরুভূমির মতো পরিণত হয়। এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা মাইলের পর মাইল, সেই তপ্ত বালুতে তাদের হাঁটতে হতো। যোগাযোগ ব্যবস্থায় বিভিন্ন পণ্য সামগ্রী, অসুস্থ মানুষদেরকে নিয়ে তারা নানা বিড়ম্বনার সৃষ্টি হতো। এই মানুষের সেই 95-96 সাল থেকে এখানকার মানুষের আন্দোলন এবং দাবি ছিল যে এই তিস্তার উপরে একটি সেতু নির্মিত। আজ আর কয়েক মিনিট পরেই এটি উদ্বোধন করা হবে এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। সেই অধীর আগ্রহে এই এলাকার মানুষ অপেক্ষা করছেন এই সেতুটি উদ্বোধনের জন্য। অদিতি, ধন্যবাদ শাম্য, আপনার কাছ থেকে এই মুহূর্তের খবর জেনে নিচ্ছিলাম। নিশ্চয়ই আনুষ্ঠানিকতা শুরু হলে তখনকার খবর আমরা জানবো। দর্শক, সহকর্মী শামীম আল শাম্য আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। তিস্তা সেতুর নাম পরিবর্তন হয়ে ভাসানী সেতু নামে উদ্বোধন হবে, সে বিষয়ে জানছিলাম আমরা। দীর্ঘ প্রতীক্ষার পর দুই জেলার মানুষ আজকের উদ্বোধনের জন্য উচ্ছ্বাসে ভাসছেন। এই সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, ফলে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহন দ্রুত ও সহজ হবে। এছাড়া ছোট ও মাঝারি কলকারখানা স্থাপনের সুযোগও বৃদ্ধি পাবে। চীনা স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন LGEDর তত্ত্বাবধানে সেতুটি নির্মাণ হয়েছে। এটি বর্তমানে LGEDর আওতায় নির্মিত দেশের বৃহত্তম সেতু। সেতুটির দৈর্ঘ্য 1490 মিটার এবং প্রস্থ 9.60 মিটার। লেন সংখ্যা 2, মোট স্প্যান সংখ্যা 31টি। এটি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট থেকে কুড়িগ্রাম জেলার চিলমারি পর্যন্ত বিস্তৃত। 2014 সালের 26শে জানুয়ারি সেতুটির নির্মাণ কাজের উদ্বোধন করলেও নানা জটিলতা কাটিয়ে 2021 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 730 কোটি 85 লক্ষ টাকা, যার মধ্যে শুধু নির্মাণে ব্যয় হয়েছে 440 কোটি টাকা। বাকি টাকা সংযোগ সড়ক ও নদী শাসন সহ বিভিন্ন নির্মাণ কাজে ব্যয় হয়েছে। চরাঞ্চল অনেক অবহেলিত ছিল, তারা ব্যবসায়িক দিক দিয়ে এবং যোগাযোগের মাধ্যমে এবং ঢাকার দূরত্বটাও তাদের জন্য কমে যাবে এবং ব্যবসায়ী হিসেবে তারা আস্তে আস্তে লাভবান হতে পারবে। এবং এই দুই অঞ্চলের লোকজনের মধ্যে দেখা যায় হাসপাতাল রয়েছে, বিভিন্ন যোগাযোগের যার মাধ্যমগুলো রয়েছে, এগুলো আস্তে আস্তে তারা উন্নত হতে থাকছে। আর আমাদের যতগুলো নদী ভাঙছে তাদের যে কত কষ্ট, কোথায় গিয়ে গেছে, এমনকি আমাদের যখন কাউকে মৃত্যু হয় তাদের শেষ দেখাটা হচ্ছে না। এখন তিস্তা নদীটা হওয়ার পর, বৃষ্টিপাত হওয়ার পর এখন আমাদের অনেক সুবিধা। এই বিষয়ে এবারে আরো খবর জানবো কুড়িগ্রাম থেকে। সহকর্মী রাজু মোস্তাফিজ যুক্ত আছেন আমাদের সাথে। রাজু, আপনার ওখানে কি কি কর্মসূচি আছে জানাবেন, এলাকার লোকজন কি বলছেন, উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কেও জানবো। ধন্যবাদ অতিথি আপনাকে। আসলে কুড়িগ্রামের এই অবস্থায় এইখানে 12টার সময় মাননীয় উপদেষ্টা উনি আসবেন এবং উনি এসে এই ব্রিজটি উদ্বোধন করবেন। আসলে এটি একটি কুড়িগ্রাম জেলার জন্য একটি স্বপ্নের ব্রিজ আমি মনে করি, কারণ এই ব্রিজটির হলেই কুড়িগ্রামের সাথে গাইবান্ধা একটি যোগাযোগ, একটা মেলবন্ধন তৈরি হবে এবং পাশাপাশি কুড়িগ্রামের সাথে যে ঢাকার যে দূরত্ব, এই দূরত্ব প্রায় 100 কিলোমিটার কমে যাবে। এবং এখানে কুড়িগ্রামের যে আরেকটি বিষয় বলি যে এখানে ব্যবসা বাণিজ্য এটা বাড়বে। কুড়িগ্রামের চিলমারি একটি নদী বন্দর আছে, এই নদী
বন্দরটির সাথে সোনারহাট স্থলবন্দরটির একটি সংযোগ সড়ক হবে। আপনি নিশ্চয় জানেন যে কুড়িগ্রাম হচ্ছে একটি প্রান্তিক জেলা, এরপরে আর কোনো জেলা নেই, যেহেতু এতদিন পরে আরেকটি জেলার সাথে এইভাবে একটি সংযোগ হলো এবং এই অঞ্চলের মানুষ নদী বিধৌত এবং চর অঞ্চলে মানুষ বাস করে। এই চরের মানুষরা ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায় তারা কাজ করে থাকে এবং এই ব্রিজটা হওয়ার ফলে তারা যে বহু দূর কুড়িগ্রাম লালমিয়াট ঘুরে ঢাকা যেত সেটি এখন আর হবে না। তারা সরাসরি এই চিলবাড়ি থেকে তারা ঢাকা যেতে পারবে এবং তারা ঢাকা সহ সারা দেশে কাজ করতে পারবে। আরেকটি জিনিস আপনাকে বলে রাখি যে এখানে যে পণ্যগুলো আসতো বিভিন্ন রাস্তা ঘুরে এবং সেটা এখন সরাসরি আসবে, এতে কুড়িগ্রামের যে পণ্যের দাম এটি আসলে কমবে। এতে কুড়িগ্রামের যে মানুষ এতে দারুণ খুশি, কারণ তাদের যে এখানকার যে পণ্য উৎপাদন হয় এই চর অঞ্চলের এইগুলো সরাসরি তারা বিভিন্ন অঞ্চলে নিয়ে যাবে। আপনি নিশ্চয় জানেন যে এই ব্রিজটি 2020 সালে এটি হয়েছিল এবং এটি 2023 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে এটা 5 বার পিছিয়ে যায় এবং আজকেই সেই মহেন্দ্র খন সকাল থেকে আমি এখানে এসেছি এবং বিভিন্ন জায়গায় দেখেছি নানা লোক আসছে এবং ব্রিজটিকে তারা দেখছে, যে তাদের এই স্বপ্নের ব্রিজটিকে পুরুষ মহিলা এখানে এসে তারা দেখছে যে ব্রিজটি কিভাবে তারা পার হবে এবং কিভাবে এই স্বপ্নের সেতু বন্ধ। আমাকে স্থানীয় অনেক লোকের সাথে আমার আলাপ হয়েছে, তারা আমাকে বলছে যে আসলে তাদের একটি দুঃখের অবসান শেষ হলো, কারণ এই ব্রিজটির অভাবে যে এতদিন তারা যে তিস্তা এবং এই নদী পারাপার হতো, এই পারাপারের যে কষ্ট এবং দুর্ভোগ, এই দুর্ভোগের কারণেই তারা এই কষ্টটা লাঘব হবে এই ব্রিজে। এই কারণে এটা স্বপ্নের ব্রিজ তারা বলছে আমাকে। এলজিডির এক্সিডেন্ট বলছেন যে এই ব্রিজটি শুধু অবকাঠামোর জন্য নয়, এটি আসলে স্বপ্নের দুয়ার। রাজু ধন্যবাদ। আমরা কুড়িগ্রাম প্রান্তের খবর আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম। দর্শক, তিস্তা সেতুর উদ্বোধন প্রসঙ্গে আমরা জানছিলাম সহকর্মী রাজু মুস্তাফিজের কাছ থেকে। দর্শক, এই মুহূর্তে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছেন, আমরা শুনে নেব সরাসরি তার বক্তব্য। জাতীয় উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ কর্মক্ষম মানব সম্পদ দরকার। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনায় গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। তাই যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। এই জন্য সরকারি, বেসরকারি, সুশীল সমাজ, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা, সমাজের সকল শ্রেণীর মানুষ, সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। কেবল পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে এটা সম্ভব। আর সেই কারণেই আজকের আয়োজন গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ, যেহেতু আমরা সবাই একসঙ্গে, সারা সরকার একসঙ্গে বিষয়টি মোকাবেলা করতে চাই। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরো সংকটময়। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, যা শুধু স্বাস্থ্য খাত নয়, আমাদের সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2022 সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশে মোট মৃত্যুর শতকরা 71% ঘটে অসংক্রামক রোগের কারণে। এর মধ্যে শতকরা 51% মানুষের মৃত্যু হয় 70 বছরের বয়সের নিচে, যাকে আমরা অকাল মৃত্যু হিসেবে বিবেচনা করে থাকি। আমাদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়, আউট অফ পকেট এক্সপেন্ডিচার 69%, যার বেশিরভাগ অসংক্রামক রোগের জন্য ব্যয় হয়। অসংক্রামক রোগ হলে মানুষ উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে বাধ্য হয়। কোনো ব্যক্তির ক্যান্সার হলে তার পরিবারকে আর্থিক ক্ষমতার
সর্বোচ্চ প্রয়োগ করতে হয় এবং প্রায় ক্ষেত্রে সহায়হীন, সম্বলহীন হয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে বিদেশ থেকে অতি উচ্চ মূল্যে চিকিৎসা নেওয়ারও প্রয়োজন হয়। আমাদের বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে এইসব রোগের চিকিৎসা খাতে। তাই অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এটার একার কাজও নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্ত, এমন প্রত্যেকটি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।